বিশাল বাঘ বড় ভাইটার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে টেনে নিয়ে চলে। মাত্র কয়েক হাত দূরে ছোট ভাই এই পুরো ঘটনাটার প্রত্যক্ষদর্শী ছিল। সে এক দৌড়ে ছুটে গ্রামে চলে গেল এবং কাঁদতে কাঁদতে গিয়ে গ্রামের লোকেদের গোটা ঘটনাটা জানালো। এরপর গ্রামের লোকজন সব একটা দল গঠন করে ছুটল নিখোঁজ ছেলেটির সন্ধানে। কিন্তু সেদিনকে সন্ধে হয়ে আসায় তারা ফিরে এলো, আর পরের দিন সকালবেলা আবার সেই দলটি ছেলেটির অনুসন্ধানে গেল, কিন্তু পেল ছেলেটির একটি লাল রঙের টুপি আর কিছু রক্ত মাখা জামা কাপড়। এছাড়া আর কিছু উদ্ধার তারা করতে পারেনি। এরপর সরকার থেকে খবর দেওয়া হলো বিখ্যাত শিকারী জিম করবেট সাহেবকে। জিম করবেট সাহেব সঙ্গে 4 জন লোক নিয়ে রওনা হলেন কালাঢুঙির উদ্দেশ্যে। পথে সারদা নদী পেরিয়ে তারা এসে পৌঁছলেন কালাঢুঙি। এখানে এসে তারা লোকমুখে শুনলেন যে বাঘটি এর মধ্যে আর কোনো মানুষকে মারেনি, কিন্তু থাক গ্রামে একটা বাছুরকে মেরেছে এবং সম্ভবত ওর আশেপাশেই কোথাও আছে। এই কালাঢুঙি গ্রামটার 3 দিকে সারদা নদী আর একদিকে 5000 ফুট উঁচু হিমালয় পর্বত। এর মাঝে মনোরম একটা গ্রাম এই কালাঢুঙি। মানুষ খেকোটার হাতে আর যাতে না মানুষ মারা পড়ে সেই জন্য টনকপুর থেকে চুকার গ্রামে 6টা মদ্দা মোষ পাঠানো হয়েছিল এবং জানা গেল যে এই 6টা মোষকেই বিভিন্ন জায়গায় বেঁধে রাখা হয়েছিল কয়েক রাত, কিন্তু একটা মোষও মারা পড়েনি। যদিও এর মধ্যে 2-3টে মোষের ধারে কাছে একটা প্রকাণ্ড বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে। এবার জিম করবেট নিজে হাতে কয়েকটা মোষকে বাঁধলেন। পরের দিনকে তিনি খবর পেলেন যে এদের মধ্যে একটা মোষ মারা পড়েছে। তিনি গিয়ে দেখলেন যে ছেলে দুটিকে বাঘে যে ঝোপের পাশে মেরেছিল সেইখানে যে মোষটি বাঁধা ছিল সেটিকে বাঘে মেরে টেনে নিয়ে গেছে, কিন্তু ধূর্ত বাঘ সেটাকে কোনো মাচা থাকে এরকম কোনো গাছের তলা দিয়ে টেনে নিয়ে যায়নি। সেটাকে নিয়ে গেছে ঝোপের পাশ দিয়ে খোলা পাথুরে জমির ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা পাথরের চাতালে রেখেছে ওই মণিটাকে, কারণ তার পূর্ব অভিজ্ঞতা আছে গাছের ওপর মাচান থেকে সে আগে গুলি খেয়েছে 2বার। তাহলে তোমরা দেখো যে বাঘেরা কতটা ধূর্ত এবং কতটা বুদ্ধি ধরে। আর নিয়ে যাওয়ার সময় 2টো পাথরের মাঝখানে মোষের শিংটা আটকে যাওয়ায় বাঘ টেনেও মোষটাকে আর সরাতে পারেনি। তখন ওইখানে রেখেই মোষটার কিছু অংশ খেয়ে বাঘটা চলে গেছে। বাঘটা একটা নরম জলাশয়ের পাশ দিয়ে গেছে এবং ওই জলাশয়ের মাটিতে বাঘের পড়া থাবা দেখে জিম করবেট বুঝলেন এটা একটা প্রকাণ্ড পুরুষ বাঘ। জিম করবেট এখানে তার সঙ্গী ইভারসন সাহেবকে সঙ্গে নিয়ে গেছিলেন। সঙ্গের লোকজনকে বললেন যে মরিটাকে অর্থাৎ এই মোষের মৃতদেহটাকে পাথরের খাঁজ থেকে সরাতে, আর লক্ষ্য করলেন যে ওইখানে ওই মরিটার থেকে মোটামুটি 20 গজ দূরে একটা আম গাছ রয়েছে আর আশেপাশে কোনো গাছ নেই। তখন ঠিক করলেন যে ওই আম গাছে একটাই বসার উপযুক্ত ডাল আছে, তাই একটা লোককে গাছে উঠিয়ে দিলেন যে যাতে ওই ডালটায় বসলে মরিটাকে দেখা যায়, তার জন্য যে সরু সরু ডালগুলো রয়েছে আশেপাশে সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য। লোকটা প্রচন্ড সতর্ক হয়ে গাছে উঠল এবং ডালগুলো ভাঙতে লাগলো। জিম করবেটের ধারণা যে বাঘটা আশেপাশেই কোথাও আছে এবং ওই লোকটিকে গাছে উঠতে দেখেছে। বেলা তখন 11টা। তারপর লোকটির কাজ হয়ে গেলে লোকটি নেমে হেঁটে বাড়ি চলে গেল, আর জিম করবেট আর ইভারসন সাহেব পাশেই একটা ঝোপে সারাদিনটা লুকিয়ে রইলেন। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জিম করবেট দেখলেন যে ঝোপের একটা পাশে কয়েকটা কালিজ পাখি কিচিরমিচির করে ডাকছে। এবার ওই কালিজগুলো কেন ডাকছে দেখতে গেলেন ইভারসন সাহেব, তার হাতে বন্দুক আছে এবং সঙ্গে শামসিং বলে একজন লোককে নিয়ে। আর এই ফাঁকে জিম করবেট একটা জাম গাছে উঠে পড়লেন। ওই আম গাছটা কিন্তু আর ওঠেননি, কাছে একটা জাম গাছ ছিল সেটাই উঠে পড়লেন। খানিক বাদে তারা ফিরে এলেন, ইভারসন আর শামসিং, দিয়ে তারা বাড়ির পথ ধরলেন। এখন জিম করবেট ওই জাম গাছে একা বসে আছেন। এর কিছুক্ষণ পর শুনলেন একটা কাকার ডাকছে। তিনি বুঝলেন বাঘটা আসতে শুরু করেছে, কিন্তু তিনি এটা ভালো জানেন যে এই দিনের আলোয় এই খোলা প্রান্তর পেরিয়ে এই মানুষ খেকোটা কিছুতেই ওই মরির কাছে আসবে না। যতক্ষণ না সন্ধে হচ্ছে, অন্ধকার হচ্ছে গা ঢাকা, ততক্ষণ বাঘটা মরির কাছে আসবে না।
সন্ধ্যের দিকে মহিষ ডোবার দিক থেকে একটা কাকার আবার ডেকে উঠল। জিম করবেট বুঝলেন যে মরিটাকে রেখে বাঘ যে পথে গিয়েছিল সেই পথেই সে ফিরে আসছে। জিম করবেট দেখলেন যে তার এখন বেশি কিছু করার নেই। রাইফেলটা গাছের ডালের উপর রাখা আছে, শুধু ঝুঁকে পড়ে রাইফেলের বাঁটটাকেই চেপে ধরতে হবে বাঘ আসলে পরে। এরপর 15 মিনিট জিম করবেট বন্দুকটা আগলে বসে রইলেন। দূরে পাহাড়ের ওপর আবার কাকার ডেকে উঠল। তিনি বুঝতে পারলেন যে সন্ধ্যের আবছা অন্ধকার থাকতে থাকতে বাঘটাকে গুলি করবার যে একটা সুযোগ ছিল, আস্তে আস্তে সেই সুযোগও মিলিয়ে যাচ্ছে, কারণ বাঘটা আসছে না। যত সময় যেতে লাগলো কাকারটা দূর থেকে আরো দূরে গিয়ে গিয়ে ডাকতে লাগলো, অর্থাৎ বাঘটা না এসে বাঘটা ফিরে চলে যাচ্ছে। সম্ভবত সে ওই লোকটিকে দেখেছিল গাছে উঠতে এবং কাছে এসে ভালো করে নিরীক্ষণ করে জাম গাছের ওপর জিম করবেটকেও কিন্তু সে দেখেছে। তাই বাঘটা আর এদিকে আসেনি, সে ফিরে চলে গেল। এরপর সারা রাত ঠায় অপেক্ষা করা ছাড়া জিম করবেটের আর কোনো রাস্তা নেই, কারণ তিনি ভালো করেই জানেন বাঘের অপেক্ষায় বসে থেকে রাতের অন্ধকারে গাছ থেকে নেমে পড়াটা বোকামি হবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তিনি সেই গাছ থেকে নেমে এলেন এবং তার সঙ্গের লোকেরা চলে এলো, তাদের কাছ থেকে চা নিয়ে খেলেন। এবার সেই লোকগুলির সাহায্যে তিনি ওই মরিটাকে গাছপালার ডাল দিয়ে ঢেকে রাখছেন। যখন এই কাজটা করছেন তখন দূরের পাহাড় থেকে বাঘটা 3 বার ডেকে উঠলেন, অর্থাৎ দূরের পাহাড়ে বসে বসে বাঘটা সব কিছু লক্ষ্য করছিল, সেটা পরিষ্কার বোঝা গেল। এর পরের দিন জিম করবেট খবর পেলেন যে যে জায়গায় ওই ছেলেটার টুপি এবং রক্তমাখা জামা কাপড় পাওয়া গেছিল তার ঠিক নিচে একটি মোষকে বেঁধে রাখা হয়েছিল। সারা রাত সেখানে কাকার আর সম্বর ডেকেছিল। তারপর সকালে গিয়ে তারা দেখে সেই মোষটা সেখানে নেই, তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। জিম করবেট এবার একাই গেলেন ওই মোষটার সন্ধানে। তিনি গিয়ে দেখছেন যে বাঘটাই মোষটাকে মেরে টানতে টানতে নিয়ে গেছে একটা ঝোপের পাশ দিয়ে, জলাশয়ের পাশ দিয়ে। অনেকটা রাস্তা তাকে টেনে নিয়ে গিয়ে অদ্ভুত একটা আচরণ বাঘটার তিনি লক্ষ্য করলেন যে বাঘটা মোষটাকে কিন্তু কোথাও রাখেনি, তাকে আবার ইউ আকৃতির টার্নে ঘুরিয়ে আবার সেই যেখানে বাঘটি মোষটিকে হত্যা করেছিল সেইখানে থেকে 200 গজ দূরে এনে রেখেছে। জিম করবেট ব্যাপারটা বুঝলেন না, বাঘটা এটা দিয়ে কি করতে চাইছে, কতটা ধূর্ত হলে এটা করা সম্ভব। বাঘটার ধারণা যে এর ফলে তার অনুসরণকারী কখনোই বুঝতে পারবে না যে বাঘটা মরিটিকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে। আর এই 200 গজ দূরে যেখানে মরিটিকে বাঘটা রেখেছে সেখানে একটি গিরিখাত আছে, এখানে পাহাড় খানিকটা খাড়াই উঠে গেছে। জিম করবেট এবার ওখান থেকে চলে এলেন, দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার তিনি সেই জায়গায় গেলেন। এবার যেই তিনি খাড়া পাহাড়টার কাছাকাছি গেছেন বাঘটা গড়গড় করে উঠেছে, তাকে দেখে ক্রোধে গর্জন করে। এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যেটা, যে বাঘটার গজরানির আওয়াজ শোনা যাচ্ছে মোটামুটি 20 ফুট দূর থেকে, কিন্তু ঝোপের আড়ালে তাকে দেখা যাচ্ছে। এই জায়গাটি অত্যন্ত ভয়ানক, যখন তখন ওই ঝোপের আড়াল থেকে সে লাফিয়ে পড়তে পারে। এবার জিম করবেট কি করলেন, তার সঙ্গে যে লোকজন ছিল তাদের ফিরে যেতে বললেন। ফিরে যেতে বলে তিনি দেখলেন আর এগোনো উচিত নয়, কারণ যে বাঘকে তিনি দেখতে পাচ্ছেন না অথচ বাঘ তাকে দেখতে পাচ্ছে, তার কাছে আর এগোনো মূর্খামি। তিনি 1 পা 2 পা করে পিছিয়ে আসতে শুরু করলেন এবং বেশ খানিকটা মোটামুটি 100 গজ পিছিয়ে আসার পর তিনি শীষ দিয়ে লোকগুলোকে ডাকলেন এবং তাদের সঙ্গে করে নিয়ে আরো খানিকটা চলে গেলেন। তিনি এখন পরিষ্কার বুঝতে পেরেছেন যে বাঘটির অবস্থান ঠিক কোথায়। এই লোকগুলি মাত্র কয়েক মিনিট আগেই বাঘের গর্জন শুনেছে, তাই তারা জিম করবেটের কাজ ছাড়তে রাজি হলো না, কারণ জিম করবেটের হাতে গুলি ভর্তি বন্দুক রয়েছে। তাদের নিরাপত্তা এখন জিম করবেটের হাতেই।